প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমরা কথা বলবো আর্থিক খাতের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার একেবারেই ডান পাশে রয়েছেন জনাব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আমাদের সর্বডানে রয়েছেন জনাব তৌহিদ ইসলাম মিন্টু, সম্পাদক banglanews24.com। একই সাথেই তিনি পুঁজিবাজারের সাংবাদিকদের যে সংগঠন, আমরা ক্যাপিটাল মার্কেট যেটিকে বলি, সেই ক্যাপিটাল মার্কেটে যে সাংবাদিকরা কাজ করেন সেই সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরছে আলোচনায় ফিরবার আগে শুধু বলতে চাই যে দেশের অর্থনীতিকে একটি শক্তপোক্ত অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকেই নানান উদ্যোগ নিয়েছে, কিন্তু এত উদ্যোগের পরেও সেটি কতটি এসে বাস্তবে রূপ নিয়েছে বা তার সুফল কতটি দেশের জনগণ পেয়েছে। যদি ব্যাংকিং খাতের কথা বলি, যদি পুঁজিবাজারের কথা বলি, যদি রাজস্ব বিভাগের কথা বলি, একে একে আর্থিক খাতের প্রতিটি বিষয়ে সরকারের যে উদ্যোগ ছিল সেখান থেকে কতটুকু পেয়েছি, কতটুকু পাইনি, বা আগামীর যে নির্বাচিত সরকার যারা ক্ষমতায় আসবেন তাদের কাছেই বা আমাদের প্রত্যাশা কী, সেই আলোচনায় যেতে চাই। প্রথমেই জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, আপনার কাছে একটু যেতে চাই। আমাদের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি, আমরা যেটিকে বলতে চাই দেশের শিল্পায়ন, অর্থায়ন, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে একটি বড় জায়গা দূরে আমরা প্রত্যাশিত ছিল যে আমাদের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। সেটি আমরা গত 16 বছরে দেখেছি সেই পুঁজিবাজারকে কিভাবে লুণ্ঠন করা হয়েছে। বাজারে মন্দ শেয়ার, ভুঁইফোড় শেয়ার, কাগজ সর্বস্ব শেয়ার দিয়ে বাজারকে, মানুষকে, সাধারণ বিনিয়োগকারীদের, দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিভাবে ঠকানো হয়েছে। প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে পারবো। এ পর্যন্ত 1.5 বছরেরও বেশি সময় আমরা কতটুকু ঘুরে দাঁড়াতে পেরেছি বলে আপনি মনে করেন? ধরেন 16 বছরে যে আর্থিক খাতে লুটপাট হয়েছে তার প্রভাব তো সঙ্গতভাবে পুঁজিবাজার পড়েছে। এবং আমরা জানি যে 2010 সালেই প্রথমে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরের বছরেই আপনার এক বড় ধরনের শেয়ার বাজার স্ক্যাম হলো, অনেক ধরনের শেয়ারের বড় ধরনের উত্থানের পর পতন হলো, অনেক বড় লুট হলো, যেটা 96 সালকেও হারিয়ে দিয়েছিল সেই লুটপাট। এবং সেই 10 সালের পতনের পর আজকে পর্যন্ত অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আসলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে নাই, এখনও পারে নাই। এবং এই যে সরকারের সময়ে আপনার একটি কোম্পানি নতুন করে বাজারে তালিকাভুক্ত হয়নি। আপনি যেটা বললেন যে 16 বছরেই কাগজের শেয়ার, অনেক জাঙ্ক শেয়ার এসেছে এবং অনেক বেশি প্রিমিয়াম নিয়ে খুব দুর্বল মূল্যভিত্তির শেয়ার এসেছে, ফলে বাজার আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ওই সময় মার্জিন ঋণের মাধ্যমে অনেক বেশি টাকা লুটপাট হয়েছে এবং সেই ঋণের বোঝা এখনও বিনিয়োগকারীদের কাঁধে রয়েছে। বিভিন্ন ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকে এখনও ওই মার্জিন ঋণের যে সুদের হার, সুদ এবং ঋণ দুটোই বয়ে বেড়াতে হচ্ছে, যে কারণে সেখান থেকে বাজার কিন্তু উঠে দাঁড়াতে পারে না। তো এই সরকার আসার পরে যেটা হচ্ছে যে আপনার টোটাল ইকোনমিকের যে লুটপাট সেটা অ্যাটলিস্ট বন্ধ হয়ে যাচ্ছে। তার যে একটা প্রভাব পড়বে সেই সুযোগটা কিন্তু এখনো তৈরি, কেননা রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা রয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, জাতীয় নির্বাচন, মানুষ সেদিকে তাকিয়ে আছে এবং সেই নির্বাচনের পরে আমরা বলতে পারি যে বাজার আসলে কোন দিকে যাবে। তবে এই পর্যন্ত যে ফলাফল এসেছে তাতে এখনো ভালো কিছু বলার মতন আমার কাছে দৃশ্যমান হচ্ছে না। না, ইতিবাচক কি কি দেখলেন? সংস্কার, যেটি অন্তর্বর্তীকালীন সরকার পুঁজিবাজার নিয়ে সংস্কার কমিটি করেছে এবং নানান উদ্যোগ, যারা ইতোপূর্বে যারা লুটপাট করেছিল তাদের কি কোনোভাবে সেখান থেকে ফিডব্যাক পেয়েছে, টাকা উদ্ধার করতে পেরেছে? এ পর্যন্ত কোনো টাকা উদ্ধার হয়নি। সংস্কার প্রস্তাব হয়েছে, সংস্কার বাস্তবায়নটা এখনো হয়নি। মানে প্রস্তাবগুলো আসছে, কিন্তু আরও যে বিষয়গুলো আছে, যেমন ধরেন যে আপনি যদি বলেন যে পুঁজিবাজারের তালিকাভুক্তির ক্ষেত্রে একটা কোম্পানিও আসে না, এই যে কমিশন এসছে, তো এটা তো মাথা ব্যথা বলে মাথা কেটে ফেলার একটা অবস্থা।
যদি কোম্পানি না আসে তাহলে পুঁজিবাজারে বিনিয়োগ করে আসবে কি করে? সেক্ষেত্রে আপনি যেটি বলছেন, এটি কি তালিকা নতুন করে কাউকে অনুমোদন দেয়া হয় নাই, নাকি কোনো অ্যাপ্লিকেশনই না জমা না, পড়ে? অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কাউকে অনুমোদনই দেওয়া হয়নি এ পর্যন্ত। এই যে নতুন যে কমিশন আসছে, এই কমিশনে একটি কোম্পানিও তালিকাভুক্ত হয়নি। তালিকাভুক্তির আবেদন পড়েছিল আবেদন এরকম? পড়া আছে, জমা আছে, কিন্তু সেগুলো এখনো আমার জানা মতে যে সেইগুলো একটা কোম্পানিও তালিকাভুক্ত হয়নি। তো ধরেন যে এছাড়াও আর যে নতুন কোম্পানি যে আসবে সেখানে যে বিষয়টা থাকে যে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে যে কর রিয়াতের সুবিধা থাকে সেটাও অনেক কম, সেটা 7.5%। কিন্তু এটা যদি আপনার 10 থেকে আপনার 15%-এর এই কর রিয়াত সুবিধা পায়, তালিকাভুক্ত কোম্পানি যদি অতালিকাভুক্ত কোম্পানির তুলনায় মানে সরকারি রাজস্ব খাত থেকে কর রেয়াত সুবিধা পেত 15% বা 10%, তাহলে কিন্তু তাদের অনেক আশার ব্যাপারে আগ্রহী উঠত। এছাড়াও ধরেন যে এখানে মিউচুয়াল ফান্ড একটা বড় ব্যাপার, সেই মিউচুয়াল ফান্ডের অবস্থা খুবই সঙ্গীন, খুবই করুণ, সেখানেও তাদের কোনো অবদান নেই। পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বড় অংশ জুড়ে থাকে। বাংলাদেশের পুঁজিবাজারে এই ফান্ডটার ব্যাপারেও খুব একটা মানে ইতিবাচক কোনো কিছু এখনো হয়নি। জনাব মিন্টু, আমরা আবার আসবো আপনার কাছে। একটু যেতে চাই জনাব অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আমরা ব্যাংকিং খাত নিয়ে সংস্কারের কথা শুনলাম, এ যাবৎকাল পর্যন্ত দেখলাম যে 5টি ইসলামী ঘরানার ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক করা হয়েছে, কিন্তু হঠাৎ করে সেই ব্যাংক নিয়ে এখন আবার আন্দোলন দেখছি, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই সম্মানিত সহ আলোচক এবং আমাদের সম্মানিত দর্শকবৃন্দ যারা আগ্রহ ভরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন। এটা সত্যি খুবই হতাশার একটা বিষয় যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হলো, অধ্যাদেশ করা হলো 2025, এবং তারই ধারাবাহিকতায় প্রথমে তো বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হয়, কিন্তু সর্বশেষ যেটা 5টি ইসলামী ঘরানার ব্যাংক, তাদেরকে সম্মিলিত ইসলামী ব্যাংক এই নামে নতুন করে মানে লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যারা আমানতকারী তারা তো আসলে আশায় বুক বেঁধেছিলেন যে নতুন যে ব্যাংকটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং এর সাথে যারা জড়িত কর্তৃপক্ষ, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং তার প্রধান নির্বাহী তথা গভর্নর সাহেব, তিনি কিন্তু অনেক দিন ধরে বলে আসছেন যে এই নভেম্বর থেকে তারা টাকা পাবে, ডিসেম্বরে টাকা পাবে, অথবা একের পর এক কিন্তু হচ্ছে তারা এ ধরনের আমানতকারীদেরকে আশান্বিত করেছেন, আশা দিয়েছেন। কিন্তু আমরা যেটা বাস্তবে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমানতকারীরা তারা তাদের ধৈর্যের পরীক্ষায় দিয়ে যাচ্ছেন, এবং এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে আমানতকারীরা ধৈর্যচ্যুতি ঘটিয়ে বা দেখিয়ে তারা যেটা করছেন যে বিভিন্ন শাখা উপশাখা বা ব্রাঞ্চগুলোতে গিয়ে এই সমস্ত ব্যাংকের যারা 5টি ব্যাংকের যে শাখাসমূহ আছে তাদের যে এমপ্লয়িজ যারা আছে তাদের সাথে বাকবিতণ্ডা বা আরো অপ্রীতিকর অবস্থায় কিন্তু তারা লিপ্ত হচ্ছেন। এটা ব্যাংকিং সেক্টরের জন্য কোনো ক্রমেই মানে ভালো কোনো একটা দিক না, আশা জাগা নিয়ে কোনো একটা ইনফরমেশন নয়। সাথে সাথে যেটা আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাংকটি প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতির দরকার ছিল সেই প্রস্তুতিও কিন্তু আগে থেকে গ্রাউন্ড ওয়ার্ক যেটা আমরা বলি বা প্রেমিস ক্রিয়েশন, এই এনভায়রনমেন্ট সৃষ্টি যেটা, সেটা কিন্তু হয়ে ওঠেনি। আপনি দেখেন যে এই সম্মিলিত ইসলামী ব্যাংক যেটাকে বলা হচ্ছে তাদের কিন্তু আসলে একজন চেয়ারম্যান তার নাম ঘোষণা করা হয়েছে। এই ব্যাংকটির কিন্তু ম্যানেজিং ডিরেক্টর বা সিইও পুরোপুরিভাবে সেই ফরমেশনটা এখনো হয়নি। জনাব জাহিদ, আমরা আসবো আবার আপনার সাথে আলোচনায়, নিব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয় আর্থিক খাতের প্রত্যাশা ও প্রাপ্তি। আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরও রয়েছেন জনাব তৌহিদুল ইসলাম মিন্টু, সম্পাদক BanglaNews24.com এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাবেক সভাপতি। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আবার আলোচনায় ফিরছি। আলোচনায় ছিলাম ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনি বলছিলেন যে ব্যাংকিং খাতের কথা, যে আস্থা ফিরিয়ে আনবার চেষ্টা করেছিল, 5টি ব্যাংককে একীভূত করেছিল, সেটি যদি আবার একটু বলেন।
না, কিন্তু আমরা তো আসলে তার যে ধারাবাহিকতা, আস্থা বিন্যাস করা বা আস্থা ফিরিয়ে আনার যে একটা প্রচেষ্টা প্রথম দিকে আমরা লক্ষ্য করেছিলাম, বিশেষ করে সংস্কার কমিশন অথবা পরিচালনা পর্ষদ পুনর্গঠন এই সমস্ত কার্যকলাপের মধ্য দিয়ে, কিন্তু পরিশেষে এসে কিন্তু ওই ধারাবাহিকতার আমরা দেখতে পাই নাই। আমরা দেখছি তীরে এসে তরি ডোবার মতো একটা এখন অবস্থা যেটা তৈরি বলা হয়েছে। হচ্ছে যে আমানতকারীরা তাদের যে মুনাফা পেয়েছে ইতিপূর্বে 24-25 সালে, ইভেন 26 সালের ভগ্নাংশ, ইভেন এই ব্যাংক থেকে বা এই 5টি ব্যাংক থেকে তারা আমানত উইথড্র করে অন্য ব্যাংকে নিয়ে গিয়েছে, সেখানে তাদের যে প্রতি হেয়ার কাট বা কি কি পদ্ধতির কথা বলা হচ্ছে যে তারা মুনাফা পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, ইতিমধ্যে আরো কিন্তু বেশ কিছু কার্যকলাপ বা কথাবার্তা চলে আসছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে সেখানেও 2টি ব্যাংক রেখে বাকিগুলো হয়তো মার্জার করার একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলা হচ্ছে যে সেখানে তো ব্যাংকের সংখ্যা তুলনামূলকভাবে কম, আমাদের এখানে এত বেশি থাকার দরকার কি, এখান থেকে 10 থেকে 15টি ব্যাংক থাকলেই হয়। অথবা শাখার কথা বলা হচ্ছে যে 11-12 হাজার শাখা থাকবে, এরকম বিভিন্ন কথাবার্তা যেটা বলা হচ্ছে, এগুলো কিন্তু আসলে ব্যাংকিং পরিবেশের ক্ষেত্রে কিন্তু একটি আর অতি আস্থার কথন সংকট অতি কথনের কারণে এবং এই একটা আস্থার ভীতিকর সংকটটি পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু ভীতিকর সৃষ্টি পরিবেশ হচ্ছে। সৃষ্টি হয়েছে। কারণটা দেখেন হচ্ছে এর মধ্যে কিন্তু এই 4% এখন এসে বলছে যে 4% হারে সুদ দেওয়া হবে, যেটি এখন আবার বিনিয়োগকারীরা কোনোভাবে গ্রহণ করছে না। তো এই রকম ঠেলাঠেলির মধ্যে একটি অবস্থা আমাদের ব্যাংকিং সেক্টর রয়েছে। আমরা সেই জায়গার উত্তরণ হবে এবং এই ব্যাংকিং খাতের যে অতি কথন সেখান থেকে আমরা মুক্তি পাবো, সেই আশাবাদ তো ব্যক্ত করতে পারি। হ্যাঁ, সে তো বটেই। কারণটা হচ্ছে যে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, জি, দারিদ্র্য জি। বিমোচন, বৈদেশিক বাণিজ্যের জি, জি। স্থিতিশীলতা, সকল ক্ষেত্রে যদি আমরা একটা আস্থার পরিবেশ, স্থিতিশীলতা চাই, সেক্ষেত্রে তো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা এটা আনতে হচ্ছে লাগবে। জনাব অবশ্যই দরকার। জনাব ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো আবার কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের সাথে রয়েছেন দুজন অতিথি। আমরা এবার আলোচনায় যেতে চাই জনাব তহিরুল ইসলাম মিন্টু, আপনার কাছে। আমরা ইতিমধ্যেই দেখলাম যে পুঁজিবাজারে যারা ক্ষুব্ধ, হতাশা বা একেবারে নিরাশ হয়ে পড়েছেন, ব্যবসায়ী থেকে শুরু করে উদ্যোক্তারা, এদের একটি প্রতিনিধি দল সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে দেখা করে তাদের হতাশা ব্যক্ত করেছেন। আসলে সেখান থেকে এই পর্যায় থেকে একটি দলের প্রধানের কাছে এ ধরনের হতাশা ব্যক্ত করার কারণ কি বলে মনে করেন আপনি? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এই দীর্ঘ 16 বছর ধরেই এই বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা নানা ধরনের হতাশার মধ্যেই রয়েছেন। এখন তারেক রহমান দেশে ফেরার পরে তার কাছে মানুষের প্রত্যাশা জন্মাচ্ছে, নানা ধরনের একটা দিক নির্দেশনামূলক তারা আশা করছে যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, হয়তো সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে, এই প্রত্যাশা থেকে তার সঙ্গে দেখা করেছে। এবং তারা মনে করে যে বিগত দিনে যে অনাচার, অবিচার এবং যে লুটপাট হয়েছে, সেখানে যাতে পুঁজিবাজারের এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং সেসব লুটপাটকারীদের যাতে বিচার হয়। এবং এই ক্ষেত্রে যেটা মূলত নিয়ন্ত্রক সংস্থার যে বিষয়টি রয়েছে, যে তাদের সেখানে নিয়োগ করা ব্যক্তির জন্য সৎ হয়, এই প্রত্যাশা নিয়ে হয়তো তারা সেখানে গেছে। এবং মূলত এই বাজারটা একটা আস্থার জায়গা, তারেক রহমানের প্রতি তারা আস্থা রেখেছেন বিধায় তারা সেখানে গেছেন, অর্থাৎ তারা একটা আশার আলো দেখতে যাচ্ছেন, একটা আস্থার জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ ভবিষ্যতে যাতে নির্বাচিত সরকার এই জায়গায় আসে সেই জন্য। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ।